Bismillahirrahmanirrahim. I am Professor Mohammad Kofilur Rahman, Department of Mathematics, Rajshahi College, Rajshahi. My today's topic is sequence. Today's learning objectives: definition of sequence, bounded sequence, limit of the sequence, convergent or divergent sequence, monotonic sequence, bounded theorem, etc. Sequence. What is sequence? Sequence means function. A sequence is a function. Sequence. যেহেতু ছেলেমেয়েরা বাংলা এবং ইংরেজি দুই মিডিয়ামে পরীক্ষা দিবে, হ্যাঁ, সেজন্য আমরা চেষ্টা করব বাংলা এবং ইংরেজি উভয় ভাষণে কথা বলতে আর কি। প্রথমে আমরা বলতে চাই সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি। তো সিকোয়েন্স হলো আমাদের সিকোয়েন্স, তোমরা ফাংশন সম্বন্ধে তোমাদের ভালো ধারণা আছে, অনেক নিচের ক্লাসে পড়ে আসছো। ফাংশন কি? তো ফাংশন তোমরা হয়তো এরকম নোটেশন দেখে আসছো। ফাংশন এইভাবে দেখে আসছো। তাহলে এখানে আমরা পড়বো কিভাবে? এটা আমরা বলবো এইভাবে, f is a function from x to y, x to y। তাই এই এক্সট্রা একটা নাম আছে, অবশ্যই তোমাদের জানা আছে। এই এক্সট্রাকে বলা হয়, x একটা সেট, y একটা সেট। এই x কে বলা হয় ডোমেন, x কে বলা হয় ডোমেন, ডোমেন। y কে বলা হয় কোডোমেন। এখানে তোমরা হয়তো লক্ষ্য করবা ফাংশন, এই নোটেশনটা তোমাদের জানা আছে, এই কারণে আমি লিখলাম। এফটা হলো ফাংশন, এক্স কে বলা হয় ডোমেন, ওয়াই কে বলা হয় কোডোমেন। দ্যাট ইজ, আমরা যদি এইভাবে, এটা একটু আমি আগে বলে নিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। সিকোয়েন্স, সিকোয়েন্সটা একটা ফাংশন। এটা হলো এক্স সেট, এটা হলো আমাদের ওয়াই সেট। এই সেটের মধ্যে কিছু উপাদান আছে, ধরো 1 2 3 4। এর জন্য হয়তো দেখা যাবে এখানে আমরা কিছু উপাদান পাচ্ছি, এ বি সি ডি ই ইত্যাদি ইত্যাদি। আমরা যদি এটাকে এইভাবে কম্পেয়ার করি একটু, এখানে যদি আমরা দেখি, এটা একটা, এখানে যারা আছে তারা হলো মানুষ। হ্যাঁ, মানুষ মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার ছবি আসে। হ্যাঁ, তা এখন আমরা মনে করলাম এই ওয়ান যখন আয়নার সামনে দাঁড়ালো তার একটা ছবি আসলো, আমরা যে ছবিটাকে বললাম বা ইমেজটাকে বললাম এ, এর 2 এর ইমেজ হলো বি, 3 এর ইমেজ ধরলাম ডি, 4 এর ইমেজ ধরলাম সি। তাহলে এখানে 4 জন মানুষ আছে, আমরা 4টে ছবি পেলাম। এই ছবিগুলোকে একসাথে বলা হয়, এই ছবি বা ইমেজগুলোকে আমরা একসঙ্গে বলি রেঞ্জ। আর এই পুরো সেটটাকে বলা হয় কোডোমেন, আর এই এক্স সেটটাকে বলা হয় ডোমেন। কাজেই আমরা একটু আগে বলে নিলাম, সিকোয়েন্সটাও আমাদের ফাংশন, সিকোয়েন্সটাও ফাংশন। তাহলে যেহেতু আমরা সিকোয়েন্সকে ফাংশন বললাম, তাহলে কাজে এখানে আমাদের কি থাকবে? ডোমেন এবং কোডোমেন থাকবে। তাহলে আমরা বলতে পারি এইভাবে, এ সিকোয়েন্স ইজ এ ফাংশন, এ সিকোয়েন্স ইজ এ ফাংশন হুজ ডোমেন ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার n and whose range is the subset of real numbers r. A sequence is a function, yeah, a sequence is a function whose domain is the set of natural number n and whose range is the subset of real numbers r. আমরা একটু দেখে নেই আমি যে কথাগুলো বললাম। তা আমি বললাম সিকোয়েন্সটা হলো একটা ফাংশন, ফাংশন মিনস তার ডোমেন এবং কোডোমেন থাকবে। তাহলে এই ডোমেনটা হচ্ছে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার n এবং কোডোমেনটা হচ্ছে আমাদের কি? সেট অফ রিয়েল নাম্বারস r। তার কাজে আমরা বললাম এ সিকোয়েন্স ইজ এ ফাংশন, সিকোয়েন্স ইজ এ ফাংশন হুজ ডোমেন ইজ দ্য সেট n অফ ন্যাচারাল নাম্বারস এন্ড হুজ রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ রিয়েল নাম্বারস r। তাহলে এখানে হয়তো তোমরা লক্ষ্য করবা, আমি বারবার এই এক্সাম্পল দিচ্ছি, এই জন্য এই নোটেশনটা লিখছি, এই নোটেশনটার সাথে তোমরা পরিচিত।
এই নোটেশনটার সাথে এইভাবে পরিচিত, তুমি হয়তো লক্ষ্য করবে এইভাবে লেখো, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। হ্যাঁ, তুমি লক্ষ্য করবা এই এক্স মিনস এই স্মল এক্স, এই এক্স হলো আমাদের এই ক্যাপিটাল এক্স এর অর্থাৎ ডোমেনের সদস্য। আমি যে এখানে লিখলাম 1 2 3 4 লিখলাম, 1 2 3 4 লিখলাম, এই 1 2 3 4টা হচ্ছে আমাদের স্মল এক্স। আর এখানে আমরা যখন এই যে ওয়াই লিখলাম, ওয়াইটা হলো কার সদস্য? ওয়াইটা হলো আমাদের ওয়াই এর সদস্য। হ্যাঁ, তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এক্স এর মানের জন্য আমরা ওয়াই এর ভেতর মান পাবো, এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাবো। তাহলে এক্স এর মানগুলোকে আমরা বলি ইমেজ, এক্স এর মানগুলোকে বলবো আমরা ডোমেনের এলিমেন্ট, আর এক্স এর মানের জন্য ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলোকে বলবো ওয়াই এর মান, অর্থাৎ এগুলোকে আমরা বলবো ইমেজ। তাহলে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এইভাবে নোটেশনটা দেই ফাংশনের ক্ষেত্রে সচরাচর। তা আমরা সিকোয়েন্সটিকে যেহেতু একটা ফাংশন বলছি, তাহলে এখানেও আমরা ফাংশনটাকে এফ দ্বারাও লিখতে পারি অথবা অন্য কোনো নোটেশন দ্বারা লিখতে পারি। তা আমরা এখানে এফ এর পরিবর্তে আমরা ইউজ করলাম ইউ, অন্য কিছু এফও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, ইউ। আর বলেছি এখানে সিকোয়েন্সের ডোমেনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার এন। তোমরা অবশ্যই জানো এন কে এইভাবে লিখি আমরা, হ্যাঁ, আর আর কে কোডোমেনটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, আর কে আমরা এইভাবে লিখি, এটা অবশ্যই খেয়াল করবা। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এই নোটেশন আর এই নোটেশনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আর এখানে আমাদের সেটটা হচ্ছে ডোমেনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আর কোডোমেনটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। তাহলে একে আমরা এখন কিভাবে প্রকাশ করব? একে আমরা প্রকাশ করি এইভাবে, দেখো খেয়াল করো, এটার সাথে আমরা কম্পেয়ার করছি। এখানে আমি লিখবো ইউ অফ স্মল এন, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ইউ এন। তাহলে একটু লক্ষ্য করো, হ্যাঁ, এখানে কিন্তু এখানে যেমন আমরা এক্স ব্যবহার করেছি, এক্স মানে এখানে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু এখানে কিন্তু এন মানে শুধু কয়েকটা সংখ্যা না, এন মানে হলো সেট অফ ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট। হ্যাঁ, ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট, তাহলে ন্যাচারাল নাম্বার তো শেষ নেই। তাহলে এখানে আমরা একটা একটু পরের স্লাইডে খেয়াল করি, হ্যাঁ, এই যে একটু স্লাইডটা দেখে খেয়াল করো অবশ্যই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এন হলো আমাদের সেই ডোমেন সেট অফ ন্যাচারাল নাম্বার, তার ভিতরে এলিমেন্টগুলো আমরা ধরেছি 1 2 3 4 5 স্মল এন, এভাবে চলছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে যদি আমরা এন এর মান 1 বসাই, তাহলে আমরা কি পাবো? ইউ অফ 1 ইকুয়াল পাবো কত? u1। ইউ অফ 2 যদি বসাই তাহলে পাবো u2। এইভাবে আমরা যদি n পাই, সেটা তো n এর টার্ম, u অফ n ইজ ইকুয়াল টু কত? un। এইভাবে চলবে। তাহলে 1 2 3 4 5 আপ টু n এরা হলো ডোমেনের সদস্য। এদের যে ইমেজ পাওয়া যাবে, ছবি পাওয়া যাবে, সেগুলো হচ্ছে u1 u2 u3, যেটা আমরা স্লাইডে লক্ষ্য করছি। হ্যাঁ, স্লাইডে লক্ষ্য করি, যেখানে যেমন আমরা দেখলাম n এর মান যদি 1 বসাই, এখানে n এর মান যদি 1 বসাই, তাহলে আমরা কি পাবো? তার ইমেজ পাবো। 1 এর ইমেজ হলো u1, 2 এর ইমেজ হলো u2, আপ টু n এর ইমেজ হলো কত? u1। এইভাবে এটা চলবে। তাহলে এই যে আমরা এখানে যে পদগুলো দেখতে পাচ্ছি, এটা যদি আমি আলাদাভাবে বলি, তাহলে u1 কে আমি বলবো প্রথম পদ, u2 কে বলবো দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম, আপ টু un কে বলবো আমরা n-তম পদ বা n এর টার্ম। তাহলে এই যে ইমেজগুলো যে পাওয়া গেল, সবগুলো ইমেজকে আমরা একসাথে প্রকাশ করব এই লেটার দ্বারা, যারা এইটাকে আমরা এই নোটেশনটা ব্যবহার করব un। এটা আমরা সিকোয়েন্সের নোটেশন ব্যবহার করব, অথবা ব্যবহার করতে পারি আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা u1, অথবা ব্যবহার করতে পারি সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করা যাবে। হ্যাঁ, এই তিন প্রকার যে কোনো এক প্রকারে আমরা সিকোয়েন্সকে ব্যবহার করতে পারি। তার মানে দ্যাট ইজ এই un হচ্ছে আমাদের কিন্তু শুধু n এর টার্ম না, শুধু un যখন আমি লিখবো এইভাবে un লিখবো, এটা হচ্ছে আমাদের n এর টার্ম বা n-তম পদ। কিন্তু যখন আমি
এই নোটেশন দ্বারা লিখবো, এর জন্য দ্বারা লিখবো, তাহলে এটা হচ্ছে আমাদের কি সেট অফ অল কি ইমেজেস। সেট অফ অল ইমেজেস ইজ কল্ড রেঞ্জ। অর্থাৎ যতগুলো আমি ইমেজ পাবো, যতগুলো ইমেজ পাবো সবগুলো ইমেজকে আমরা বলবো রেঞ্জ। আর সেই রেঞ্জটাই হলো, রেঞ্জের সমষ্টিটাই হলো আমরা এই নোটেশন দ্বারা লিখবো, দ্যাট ইজ এটাই হলো আমাদের সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্স। তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি সিকোয়েন্স। হ্যাঁ, যেমন আমরা এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ, যেমন আমরা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল একটু, হ্যাঁ, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা এক্সাম্পল আছে। এখানে সিকোয়েন্সের চিহ্ন দিয়েছি 1, তারপর হাফ, 1/3, 1/n, এভাবে চলবে। তাহলে একে আমরা একটা সিকোয়েন্স, আসলে অ্যাকচুয়ালি সিকোয়েন্স বলতে আমরা যেমন সাধারণভাবে বলি, সিকোয়েন্সের বাংলা হচ্ছে ক্রম বা অনুক্রম। যেমন কোনো জিনিস যদি একইভাবে ধারাবাহিকভাবে চলে, হ্যাঁ, ধারাবাহিকভাবে একই হারে বৃদ্ধি পায়, একইভাবে হ্রাস পায়, তাহলে সেই ধরনের সংখ্যাই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এটা নর্মালি। কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্সে বলবো, শুধু ওইটুকুই বললে হবে না, সেখানে আমাদের বলতে হবে সিকোয়েন্স মানে হলো ফাংশন। তাহলে এখানে দেখো, প্রথমটা হলো 1, তারপর একটা হাফ, তারপর একটা 1/3, এইভাবে আপ টু কত আছে 1/n আছে। তাহলে এখানে আমাদের n তম পদটা কত? n তম পদ un। এটাকে আমরা যদি বলি u1, u2, u3 আপ টু, তাহলে এটা হচ্ছে কত আমাদের un। অর্থাৎ n এর টার্মটা হচ্ছে 1/n, 1/n। তাহলে এই হলো আমাদের একটা সিকোয়েন্সের এক্সাম্পল। হ্যাঁ, এরপরে আমরা আসতে পারি, হ্যাঁ, এরপরে আমাদের আসছে বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড মিনস যার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই থাকবে, আপার বাউন্ডও থাকবে, লোয়ার বাউন্ডও থাকবে, তাকে আমরা বলবো বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে আমরা যদি এইভাবে বলি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এ সিকোয়েন্স। হ্যাঁ, এ সিকোয়েন্স, সিকোয়েন্স আমরা যে কোনো অক্ষর দ্বারাই প্রকাশ করতে পারি। হ্যাঁ, এসএন লিখতে পারি, ইউএন লিখতে পারি, বা ইউএন এ লিখলাম। এ সিকোয়েন্স ইউএন is said to be bounded. হ্যাঁ, একটা সিকোয়েন্স ইউএন কে আমরা বাউন্ডেড বলবো ইফ দেয়ার এক্সিস্ট, এই চিহ্নের সাথে অবশ্যই পরিচয় আছে, দেয়ার এক্সিস্ট। হ্যাঁ, দেয়ার এক্সিস্ট a real number, there exists a real number is greater than 0. That is আমরা বলতে পারি যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার h পাওয়া যায় such that modulus un less than equal to h for all n belongs to n. অর্থাৎ তাহলে লক্ষ্য করো, এই নোটেশনের সাথে পরিচয় আছে। তুমি অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস কে এক্সপ্যান্ড করা আমরা জানি। এর যদি মডুলাস তুলে দেই, তাহলে আমরা লিখতে পারি কি -a less than x less than a। এইরকম একে বিস্তার করলে বা এক্সপ্যান্ড করলে আমরা লিখতে পারি -a less than x less than a। তাহলে মাইনাস এই ফর্মে আমরা -a কে বলবো লোয়ার বাউন্ড, আর একে বলবো কে আপার বাউন্ড। তাহলে একে আমরা যদি এইভাবে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা লিখবো -a is less than or equal un less than equal to h। তাহলে আমরা এখানে h কে বলবো আপার বাউন্ড, আর -h কে বলবো লোয়ার বাউন্ড। তাহলে un যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দুটোই আছে। তাহলে এই ধরনের সিকোয়েন্সকে বলা হবে bounded sequence. That is a sequence un is said to be bounded if there exists a real number. অর্থাৎ এখানে কিন্তু বলা আছে h greater than 0. That is এখানে আমাদের অবশ্যই কি ধরনের রিয়েল নাম্বার পেতে হবে? পজিটিভ রিয়েল নাম্বার। হ্যাঁ, যদি পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যায় যেন মডুলাস un less than equal to h হয়, যেখানে n হলো
সকল ন্যাচারাল নাম্বার n ফর অল n বিলংস টু n, n হলো যে কোনো ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা দিলে হয়তো ধারণাটা আরো ক্লিয়ার হবে। তারপরে এখানে ডেফিনেশনটা আমি লিখছি, তারপরে একটু স্লাইডে দেখে নিতে পারো। হ্যাঁ, a sequence un is said to be bounded if there exists a real number a is greater than 0 such that যেটা লিখেছি সেটাই। এখন আমরা এক্সাম্পলটা দিলেই হয়তো ধারণাটা একটু আরো ভালো হবে। যে এক্সাম্পলটা দিয়েছি আমরা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে -1 to the power n, -1 to the power n into 1 plus 1 by n। হ্যাঁ, এখন আমরা এটা এখন প্রমাণ করতে চাই so that the sequence, স্লাইডে খেয়াল করো, so that the sequence এটা is bounded। তাহলে এই সিকোয়েন্সটাকে বাউন্ডেড প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে ধরে নিই আমরা let un is equal to একবারে n তম পদে লিখি, n তম পদ লিখলে তখন আর সিকোয়েন্সের চিহ্ন দিতে হবে না। হ্যাঁ, -1 to the power n into 1 plus 1 by n। তা আমাদের যেহেতু ফর্মুলাটা এই ফর্মে আছে, মডুলাস un less than equal to h। হ্যাঁ, তাহলে আমরা un এর মডুলাস ব্যবহার করি, উভয় পক্ষে মডুলাস নিই। মডুলাস un equal মডুলাস -1 to the power n into 1 plus মডুলাস ব্যবহার করলাম। এখন পুরাটার উপরে মডুলাস আছে, সেই হিসাবে আমরা বলতে পারি -1 to the power n এই সংখ্যার উপর যদি আমরা মডুলাস ব্যবহার করি, n হলো যে কোনো ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, n হলো ন্যাচারাল নাম্বার, মিন্স 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যদি n এর মান 1 বসাই তাহলে মডুলাসের মধ্যে মাইনাস আসে, 2 বসালে প্লাস আসে, কিন্তু মডুলাস থাকার কারণে এটা অলওয়েজ পজিটিভ, দ্যাট ইজ এর মানটা হবে কত 1। তাহলে এর মান যদি 1 হয়, এই অংশটার মান যদি 1 হয়, তাহলে বাকি থাকছে এই অংশটা। তাহলে এই অংশটাকে আমি লিখতে পারি এইভাবে 1 plus 1 by n। এইভাবে এটার মডুলাস উঠে গেলে কি হবে? মডুলাস উঠে গেলে এই জন্য n হলো ন্যাচারাল নাম্বার, n ন্যাচারাল নাম্বার মানে অলওয়েজ পজিটিভ। যেহেতু n পজিটিভ, তাহলে কাজে এর আর মডুলাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যেটা বলতে চাই সেটা আমরা লিখতে পারি মডুলাস un ইকুয়াল 1 plus 1 by n। হ্যাঁ, এখন আমি এখানে যেটা লিখতে চাই সেটা হলো 1 by n লেস দেন ইকুয়াল 1। এটা অবশ্যই আমরা লিখতে পারি, একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, এখানে n এর মান যদি আমরা 1 বসাই, n এর মান 1 বসালে বাম দিকে 1, এখানে 1, তাহলে এখানে আমরা সমান পেয়ে যাচ্ছি 1 ইকুয়াল 1। আর যদি n এর মান 2 বসাই তাহলে হাফ হবে, হাফ লেস দেন 1, 1/3 লেস দেন 1 ইত্যাদি ইত্যাদি। তার মানে 1 by n, n এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার হলে এটা অলওয়েজ 1 by n লেস দেন ইকুয়াল টু কত 1 হবে। তাহলে আমরা যদি এটা উভয় পক্ষে 1 যোগ করি, 1 plus 1 by n, তাহলে আমরা এখানে পাবো 1 plus 1 দ্যাট ইজ কত 2। হ্যাঁ, তাহলে 2। তার মানে আমি এই রাশিটা লেস দেন ইকুয়াল টু 2 লিখতে পারি। হ্যাঁ, n হলো যে কোনো ন্যাচারাল নাম্বার ফর অল n বিলংস টু n। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি মডুলাস un লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এখন আমরা লক্ষ্য করি আমাদের যে ফর্মুলা ছিল, বাউন্ডেড সিকোয়েন্সের যে ফর্মুলা ছিল মডুলাস un লেস দেন ইকুয়াল টু h, সেই ফর্মে চলে আসছে। দ্যাট ইজ এই সিকোয়েন্সটা হলো বাউন্ডেড সিকোয়েন্স। অর্থাৎ আমরা বলতে পারি, হ্যাঁ, এটা লেখার প্রয়োজন নাই, তারপরও কেউ যদি লিখতে চাও এভাবে লিখতে পারো -2 লেস দেন ইকুয়াল টু un লেস দেন ইকুয়াল টু। অর্থাৎ -2টা হচ্ছে লোয়ার বাউন্ড আর 2 হচ্ছে আমাদের আপার বাউন্ড। তাহলে এই ধরনের
সিকোয়েন্সকে আমরা বলবো বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে অবশ্যই বুঝতে পারছো বাউন্ডেড সিকোয়েন্স, অথবা আমরা বলতে পারি যে সিকোয়েন্সের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই আছে, আপার বাউন্ডও থাকবে লোয়ার বাউন্ডও থাকবে, তাকে বলা হবে বাউন্ডেড সিকোয়েন্স। হ্যাঁ, দুইভাবে বলতে পারি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি আনবাউন্ডেড সিকোয়েন্স। হ্যাঁ, আনবাউন্ডেড সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি, তার মানে আমরা যে নোটেশন ব্যবহার করলাম, হ্যাঁ, আমরা যে সূত্র ব্যবহার করলাম, যদি এইরকম ফর্মুলার নাম মানে, অর্থাৎ যদি কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবভ অথবা বাউন্ডেড বিলো কোনোটাই না থাকে, অথবা একটা আছে আর একটা নেই, তাহলে এই ধরনের সিকোয়েন্সকে বলা হবে আনবাউন্ডেড সিকোয়েন্স। অর্থাৎ এই সিকোয়েন্স UN is said to be unbounded if there exists no real number। আমরা যেমন আগে বলেছিলাম, if there is a real number, a positive real number h। এবার বলা হচ্ছে যদি কোনো পজিটিভ রিয়েল নাম্বার অর্থাৎ কোনো রিয়েল নাম্বার যদি h না পাওয়া যায়, তখন তাকে আমরা বলবো কি আনবাউন্ডেড সিকোয়েন্স। হ্যাঁ, যেমন আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, যেমন এখানে বলেছি আমি, হ্যাঁ, if no real number h belongs to R such that modulus UN less than equal to h। যদি এই ধরনের কোনো রিয়েল নাম্বার না পাওয়া যায়, তাহলে আমরা এই ধরনের সিকোয়েন্সকে বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স। আমরা একটা এক্সাম্পল ব্যবহার করলে আরো একটু ধারণাটা ক্লিয়ার হবে। যেমন এখানে আমরা একটা সিকোয়েন্স লিখলাম, মডুলার সিকোয়েন্স UN, এখানে আমি দিলাম 3 to the power n-1, একটা এক্সাম্পল দিলাম। এখানে আমরা এক্সাম্পলকে যদি আমরা এক্সপ্যান্ড করি, বিস্তার করি, তাহলে আমরা পাবো, যেহেতু n ন্যাচারাল নাম্বার, n হলো ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, তাহলে ন্যাচারাল নাম্বার হলে n এর মান 1 2 3 বসালে এটা আমরা পাবো 1 3 3 স্কয়ার, এইভাবে চলতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করি এই যে সিকোয়েন্সটা লিখলাম, এই সিকোয়েন্সটা শুধু শুরু আছে কিন্তু তার কোনো শেষ নাই। দ্যাট ইজ, যদি আমি বলি এর লোয়ার বাউন্ড কত, লোয়ার বাউন্ড 1, কিন্তু আপার বাউন্ড কত, এর কোনো আপার বাউন্ড নাই। তার মানে কোনো সিকোয়েন্সের আপার বাউন্ড আছে লোয়ার বাউন্ড নাই, বা লোয়ার বাউন্ড আছে আপার বাউন্ড নাই, অথবা লোয়ার বাউন্ড আপার বাউন্ড কোনোটাই নাই, এই ধরনের সিকোয়েন্সকে বলা হবে আনবাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স। হ্যাঁ, যেমন আমরা এখানে এক্সাম্পলটা দিয়েছি, এরপরে স্লাইডে যাই। হ্যাঁ, এটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনিশন, লিমিট অফ এ সিকোয়েন্স। লিমিট অফ এ সিকোয়েন্স, এটার উপরেই ভিত্তি করে তোমার যতগুলো থিওরাম আছে, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ম্যাথমেটিক্স রিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে। আর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্সের লিমিট বলতে আমরা কি বুঝি, সিকোয়েন্সের লিমিট বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা মনে করলাম এসএন হোক ইউএন হোক, আবার মনে করলে হবে না সিকোয়েন্স মানে বলতে শুধু আমরা ইউএন দ্বারা প্রকাশ করি। তোমার ইচ্ছা, তুমি এফএন দ্বারাও প্রকাশ করতে পারো, ইউএন দ্বারাও প্রকাশ করতে পারো, এসএন দ্বারা, এএন দ্বারা, তোমার ইচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা মনে করলাম এসএন একটা সিকোয়েন্স। হ্যাঁ, এসএন একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সকে আমরা, হ্যাঁ, এসএন একটা সিকোয়েন্স ধরলাম এবং বললাম এল যে কোনো একটা রিয়েল নাম্বার। let Sn be a sequence, let Sn be a sequence and L belongs to R. Let Sn be a sequence and L belongs to R. Then L is said to be a limit of a sequence. Then আমি পুরোটা লিখবো না, then গুরুত্বপূর্ণ কথাটুকু লিখি, then L is a limit of the sequence Sn. তাহলে আমি মূল কথাটা কি, let Sn be a sequence and L belongs to R. L যে কোনো একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, এখন আমরা ওই রিয়েল নাম্বারটাকে লিমিট বলছি, Sn সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলছি। হ্যাঁ,
লিমিট পয়েন্ট বলছে যদি সেই শর্তগুলো মানে। এটা হলো গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। if for all epsilon greater than 0, অবশ্যই নোটেশনের সাথে পরিচয় আছে। for all epsilon greater than 0, এখানে আমরা একটা কথা বলি রাখি, however small। হ্যাঁ, এখানে বন্ধুরা তোমার মনে করতে পারো এপসিলন গ্রেটার দেন 0, এপসিলনটা পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, হয়তো মনে করতে পারে এটার মান মধ্যে বিশাল কিছু হবে, কিন্তু এখানে একটা বাইন্ডিংস আছে, হাউএভার স্মল, অতি ক্ষুদ্র। হ্যাঁ, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আমরা দেখেছি মানে ম্যাথমেটিক্সের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, অ্যানালাইসিস করে দেখেছি এপসিলনের সর্বোচ্চ মান অনেকে 1 ধরে, কিন্তু তারপরে এর অন্যান্য মানগুলো এর চেয়ে অনেক ছোট ধরা হয় আর কি। হ্যাঁ, তাহলে এখানে একটা চিহ্ন আছে, ই ফর অল এপসিলন। হ্যাঁ, সকল এপসিলন পজিটিভ হবে কিন্তু অতি ক্ষুদ্র। তারপর বলছে দেয়ার এক্সিস্ট, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ এম বিলংস টু এন। এখানে লক্ষ্য করতে হবে, ভাষাগত দিকটা চিন্তা করতে হবে। এখানে বলা আছে ফর অল এপসিলন, এপসিলনের মান যে কোনো মান হবে। এখানে বলা আছে দেয়ার এক্সিস্ট, অর্থাৎ সকল এপসিলন 0 এর জন্য হ্যাঁ একটা পজিটিভ ইন্টিজার এম পাওয়া যাবে, একটা পজিটিভ ইন্টিজার এম পাওয়া যাবে। এখানে আমি কথাটা লিখছি, এদিকে লিখি, ডিপেন্ডিং অন এপসিলন। তার মানে এমটা ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে, কিন্তু ওই এম ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ড অন এপসিলন, অর্থাৎ এম এর মান ডিপেন্ড করবে এপসিলনের উপর। তাহলে আমরা বলবো such that modulus un minus l less than epsilon for all n greater than equal to m। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এটা বুঝতে পারলেই এখানে এই চ্যাপ্টারের অনেক কিছুই সহজে বোঝা যাবে। এখানে আমরা প্রথমে তো এল একটা এস এর একটা সিকোয়েন্স ধরলাম, এল একটা রিয়েল নাম্বার ধরলাম, তারপরে আমরা এল কে আমরা সিকোয়েন্সের লিমিট বললাম, কিন্তু তারপরে কথাটা হলো মূল কথা, বলছি সকল এপসিলন যদি 0 থেকে বড় হয়, তাহলে মানে সকল এপসিলন যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা একটা ন্যাচারাল নাম্বার এম পাবো। তার মানে তাহলে এই কথাটা বোঝা গেল m is dependent on epsilon, এই কথা দ্বারা বোঝা গেল m is dependent, সে কথাটা আমরা লিখেছি ডিপেন্ডিং অন epsilon। তাহলে আমরা বলতে পারবো মডুলাস un সিকোয়েন্স, সরি এখানে একটু ওখানে আমি sn ব্যবহার করছি, sn মডুলাস sn minus l less than epsilon for all n greater than equal to m। হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলটা বুঝতে পারলে এই ডেফিনিশনটাও বোঝা যাবে। হ্যাঁ, ডেফিনিশনটাও বোঝা যাবে। হ্যাঁ, তাহলে আমরা সেই এক্সাম্পলটা ব্যবহার করি। তারপরে একে আমরা, এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু ফর্ম বা মডুলাস ফর্ম। এটাকে আমরা আবার এই ফর্মে যদি এই শর্তগুলো যদি মানে, এটাকে আমরা লিমিটিং ফর্মে লিখতে পারবো, দ্যাট ইজ limit n tends to infinity sn equal l, এটাকে আমরা লিমিট ফর্মেও লিখতে পারবো। তারপরে এই ফর্ম যদি থাকে তাহলে আমরা তাকে লিমিট ফর্মে লিখতে পারবো। হ্যাঁ, তাহলে এখন আমরা এটার আরো একটা ডেফিনেশন আছে, সেটাও দেখো, সেটা আমরা সেটাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেটা আমি আর সেটা বলা হয়েছে sn একটা সিকোয়েন্স দেওয়া আছে, ওই সিকোয়েন্সটাকে একবার আমরা বলছি a sequence sn is said to have the limit l as n tends to infinity, as n tends to infinity, এখানে বলা হলো as n tends to infinity। হ্যাঁ, sn সিকোয়েন্সকে আমরা লিমিট অফ এ সিকোয়েন্স বললাম as n tends to infinity। তারপরে এটার অর্থই হলো কিন্তু লিমিট n tends to
ইনফিনিটি Sn ইজ ইকুয়াল টু L। এই কথাটাকে সংক্ষিপ্তভাবে এই রূপে লেখা যায়। তাহলে Sn a sequence Sn is said to have the limit L as n tends to infinity। বাকি কথাগুলো কিন্তু আগের কথাই। হ্যাঁ, if for all epsilon greater than 0 there exists a m belongs to n depending on epsilon, তাহলে তারপরে আমরা এই কথা লিখতে পারবি। হ্যাঁ, এখন দেখো তোমার এক্সাম্পলটা একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমাদের মানে লিমিট অফ এ সিকোয়েন্স বোঝাটা সহজ হবে। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল ব্যবহার করেছি, সেই এক্সাম্পলটা একটু ভালো করে খেয়াল করবা। আমরা বলেছি এপসিলনের মান যা খুশি তাই হবে, তবে অতি ক্ষুদ্র পজিটিভ নাম্বার। কিন্তু এম এর মান যা খুশি তাই হবে না। এমটা নির্ভর করবে কার উপর? এম এর মান নির্ভর করবে এপসিলনের মানের উপর। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে সিকোয়েন্সটা লিখেছি Sn একটা সিকোয়েন্স, Sn সিকোয়েন্স। হ্যাঁ, এখানে সিকোয়েন্সটাকে আমরা ধরেছি 1/n 1/n। হ্যাঁ, এখন যদি আমরা n এর মান বসে দেই 1 2 3, যেহেতু n ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে পাবো 1/2, আমরা একটু বেশি করে লিখবো 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10, 1/11, 1/12। অবশ্যই এটা শেষ না, চলছে এভাবে। দেখো একটু খেয়াল করো, মানগুলো কিন্তু ধীরে ধীরে ছোট হচ্ছে। প্রথমে 1, তারপরে হাফ, তারপরে 1/3, তারপরে 1/4, 1/5। মানগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি ছোট হতে হতে কত ছোট হবে। ছোট হতে হতে এরা প্রায় 0-এর কাছে যাবে, অর্থাৎ এইরকম ঘটবে, 0-এর কাছাকাছি যাবে। এই জন্য আমরা এর যদি লিমিট নেই, Sn সিকোয়েন্সের লিমিট নেই, এইভাবে যদি লিমিট নেই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn, অর্থাৎ Sn মানে হলো 1/n, তাহলে আমরা এখানে মান পাবো কত? 0। দ্যাট ইজ লিমিটের মানটা 0, অর্থাৎ লিমিট Sn এর মান L যেটা ছিল, L এর মান 0, L এর মান 0। এখন আমরা বলেছি ফর অল এপসিলন গ্রেটার দেন 0, এপসিলনের মান আমরা একটা চুজ করি। হ্যাঁ, যে কোনো একটা মান চুজ করি, তবে খুব বড় মান চুজ করা যাবে না, ছোট মান চুজ করলাম। তাহলে আমরা লিখলাম, হ্যাঁ, লেট এপসিলন ইজ ইকুয়াল টু, আমরা ধরেছি এখানে বোঝার জন্য 0.1, বা এর চেয়ে ছোট ধরতে পারি বা এর চেয়ে বড় ধরতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি, ভগ্নাংশ আকারে লিখলে 1/10, 1/10, এপসিলনের মান 1/10। হ্যাঁ, তাহলে এবার আমরা একটা একটা করে পরীক্ষা করি। n এর মান আমরা প্রথমে 1 বসাবো। হ্যাঁ, n এর মান 1, প্রথমে 1 বসালে তাহলে আমাদের যে সূত্রটা মডুলাস Sn মাইনাস L লেস দেন এপসিলন, এটা আমরা খেয়াল করি। তাহলে আমরা n এর মান 1 বসালাম, n এর মান 1 বসান মানে S1 মাইনাস L, L মানে 0, L এর মান 0 পেয়েছি, লিমিটের মান 0 পেয়েছি। হ্যাঁ, 0। তাহলে এখন আমরা S1 এর মান কত? S1 এর মান হলো আমাদের 1। তাহলে 1 মাইনাস 0, 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কত পেলাম? প্রথমে পেলাম 1। কিন্তু আমাদের এই যে আমাদের যে ফর্মুলাটা মডুলাস Sn মাইনাস L লেস দেন এপসিলন, দ্যাট ইজ Sn মাইনাস L মানে হলো আমাদের এখানে S1 মাইনাস 0, তাহলে লেস দেন কত? এপসিলন। এখানে আমরা এপসিলন কত পেয়েছি? এপসিলন পেয়েছি 1/10। তাহলে আমাদের এখানে তাহলে হিসাবে কত আসা উচিত? 1/10। কিন্তু আমরা লক্ষ্য করি, হ্যাঁ, আমরা লক্ষ্য করি 1 নট লেস দেন 10, তার মানে এটা হবে 1 নট লেস দেন 10। তাহলে এখান থেকে আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে n এর মান যদি আমরা 1 ধরি, হ্যাঁ, আর এপসিলন সমান যদি আমরা 0.1 ধরি, দ্যাট ইজ 1/10 ধরি, তাহলে কিন্তু দেখো আমাদের যে ফর্মুলা আছে, এই যে মডুলাস Sn মাইনাস L লেস দেন এপসিলন, তাহলে এই সূত্র মানছে না।
এই সূত্র মানছে না। তাহলে একইভাবে আমরা যদি পরের টার্ম একটু খেয়াল করি, এবার n এর মান 2 বসাই, s2 মাইনাস 0, s2 মান হলো আমাদের, s2 মান কত, হাফ, s2 মান হাফ, হাফ মাইনাস 0, তাহলে এখানে আমরা পাবো কত, হাফ পাবো, হাফ লেস দেন 1/10, এটাও ঠিক না, তাহলে এটাও সঠিক হচ্ছে না। তার মানে n এর মান যদি আমরা 1 ধরি তাহলে হচ্ছে না, n এর মান 2 ধরি তাও হচ্ছে না। দেখো এইভাবে তুমি চলতেই থাকো, হ্যাঁ, এইভাবে যদি আমরা চলি, আমরা আবার একটু একটু দূরে যাই, আমরা n এর মান 10 ধরবো, n এর মান 10 ধরলে আমরা পাবো কত, s10 মাইনাস 0, হ্যাঁ, s10 মাইনাস 0, দ্যাট ইজ s10 এর দিকে একটু খেয়াল করি, s10 এর মান কিন্তু হবে 1/10, হ্যাঁ, s10 এর মান হবে 1/10, তাহলে 1/10 মাইনাস 0 ইকুয়াল কত, 1/10, হ্যাঁ, 1/10, আর এপসিলন এর মান কত, 1/10, তাহলে আমাদের আসা উচিত কত, লেস দেন 1/10, অবশ্যই 1/10, নট লেস দেন 1/10, তাহলে এটাও ঠিক হচ্ছে না, এটাও ঠিক হচ্ছে না। তাহলে s10 মাইনাস l, অর্থাৎ l এর মান 0 ধরলেও তবু ঠিক হচ্ছে না। এখন এরপর আমরা পরের টার্মটার দিকে একটু খেয়াল করি, পরেরটার দিকে একটু লক্ষ্য করি, পরেরটা যদি আমরা s11 নেই, s11 মাইনাস 0 ইকুয়াল, s11 এর মান হচ্ছে কত আমাদের, 1/11, হ্যাঁ, s11 এর মান 1/11 মাইনাস 0 ইকুয়াল 1/11 লেস দেন 10, এটা অবশ্যই ঠিক, হ্যাঁ, তাহলে এবার 1/11 লেস দেন 1/10, এটা ঠিক আছে। তাহলে একটু লক্ষ্য করো আমরা কত দূর গেলাম, হ্যাঁ, তাহলে এই যে এখানে আমরা যে কথাটা বলছিলাম, ফর অল এপসিলন গ্রেটার দেন 0, এপসিলনের মান আমি যা খুশি তাই ধরবো, কিন্তু n এর মান, হ্যাঁ, m এর মান সবসময় সঠিক হবে না। অর্থাৎ দেখো আমরা s10 পর্যন্ত গেলাম, ঠিক হলো না, কিন্তু s11 এ যখন আমরা গেলাম, s11 অর্থাৎ s11 যখন আমরা গেলাম, তখন কিন্তু আমরা যে মান ধরেছি, এপসিলন যে মানটা ধরেছি, তখন এটা ঠিক হলো। এইভাবে আমরা যদি আরো একটু লক্ষ্য করি, তাহলে এখানে লক্ষ্য করো, হ্যাঁ, তাহলে s10 পর্যন্ত ঠিক হয় নাই, s11 পর্যন্ত যায় সঠিক হলো, তার মানে and so on, এইভাবে আমাদের চলবে, and so on, that is, আমি যদি এপসিলনের মান, হ্যাঁ, এপসিলনের মান যদি 0.1 ধরি, অর্থাৎ 1/10 ধরে, তাহলে এই s11 এ যায় সঠিক হলো। কিন্তু আমি যদি এপসিলনের মান আরো ছোট ধরি, এপসিলনের মান যদি আরো ছোট ধরি, তাহলে সেটা আরো, এপসিলনের মান যদি আরো ছোট ধরি, দ্যাট ইজ 0.1 ধরি, তার মানে এখানে আসবে কত, 1/100, তার মানে আমরা 100 পর্যন্ত পদে লিমিটের মান পাবো না, 100, তার মানে 101 এর যায় যে মানটা আসবে সেটার জন্য সে সত্য হবে। আচ্ছা, যাই হোক, আমরা অত দূর যাচ্ছি না, আমরা কাছাকাছি একটু থাকি। তাহলে একইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা এখানে যেমন 0.1 ধরেছি, আমি যদি এপসিলনের মান 0.1 না ধরে 0.2 ধরি, হ্যাঁ, 0.2 ধরলে হবে কত, 1/5, তখন দেখা যাবে আরো এত দূরে যায় না, আরো কাছাকাছি যে আমরা লিমিটের মানটা পেয়ে যাবো। কিন্তু আমরা যত ছোট ধরবো, এপসিলন মান যত ছোট ধরবো, ওই জন্য বলা হলো ফর অল এপসিলন গ্রেটার দেন 0 হাউএভার স্মল, এই কথাটা এই কারণে বলা হয়েছে। এখন এপসিলন মান যত ছোট ধরবো, তত আমরা একটু খেয়াল করি, আমাদের লিমিটের মানটা কিন্তু 0, এই জন্য বলছি এপসিলন মান যত ছোট ধরবো, আমরা লিমিটের মানটা তত দূরে যেয়ে পাবো। আর যদি এপসিলনের মানটা আমরা যত বড় ধরবো, তাহলে আমরা প্রথমের দিকে মানটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে কাজেই আমরা এখানে ফাইনাল যেটা বলতে পারি, এটা এখন তুমি লক্ষ্য করো, তোমরা সবাই লক্ষ্য করো, এখানে আমরা তাহলে মূল সূত্র হচ্ছে কত, মূল সূত্র হচ্ছে Sn - L,
দ্যাট ইজ Sn মাইনাস কত, L এর মান 0 আর Sn এর মান কত 1/n মাইনাস 0 অর্থাৎ কত 1/10 লেস দেন কত 1/10, 1/n লেস দেন 1/10। তার মানে এখানে কিন্তু খেয়াল করি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 11, এই নোটেশনটা থেকে একটু লক্ষ্য করি ফর অল n। হ্যাঁ, এই এক্সাম্পলটা বুঝতে পারলেই অনেক কিছু বোঝা সহজ হবে। এখানে আমি বলছি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল কত 11। হ্যাঁ, এখন লক্ষ্য করি আমি যদি আমরা যে এক্সাম্পলটা দিয়েছি চুজ করেছি যে এপসিলন মানটা যেখানে চুজ করেছি এপসিলন n এর মান যদি আমরা 11 ধরি বা 11 এর চেয়ে বড় ধরি, 11 যেমন আমরা 11 এর জায়গায় কিন্তু লিমিটের মান পেয়েছি। এখন যদি আমরা 11 এর চেয়ে বড় নেই, অর্থাৎ যেমন আমরা আদর আছে S11 বা S12 যখন বসাবো তখন S12 যদি বসাই তখন আমি এখানে পাবো কত 1/12 এটা আসবে 1/12। হ্যাঁ, 1/12 অফ কোর্স 1 লেস দেন 1/10, তার মানে 1/13 লেস দেন 1/10, 1/14 1 লেস দেন 1/10 ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমরা বললাম কি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 11, অর্থাৎ n এর মান 11 হোক বা 11 এর চেয়ে বড় হোক, তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে অর্থাৎ এপসিলনের মান যদি 1/10 ধরি তাহলে সে এই সত্য মানবে। তাহলে এই কারণে আমরা বললাম কি এখানে লক্ষ্য করো, এখানে আমরা এই জন্য লক্ষ্য করলাম thus for epsilon is equal to 0.1 there exist m is equal to 11। তাহলে আমরা যেখানে লিমিট পেলাম তাহলে সেখানে হলো there exist m is equal to কত 11, অর্থাৎ যেটা আমরা লিখেছিলাম কি there exist m belongs to n, সেখানে হলো 11 belongs to কত n, অর্থাৎ সূত্রটা দাঁড়ালে তাহলে কত মডুলাস Sn মাইনাস L লেস দেন কত লেস দেন এপসিলন। হ্যাঁ, এখানে লেস দেন এপসিলন যেখানে আমরা বললাম ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m। এখানে লক্ষ্য করি n এর মান কত, n এর মান হবে 11 অথবা তার চেয়ে বড়, আর এই এক্সাম্পলের ক্ষেত্রে m এর মান কত 11, তার মানে এখানে n এর মান 11 হতে পারে, 11 হলেও ঠিক হবে, n এর মান যদি 12 হয় তাহলেও ঠিক হবে, n এর মান যদি 13 হয় তাহলেও ঠিক হবে। হ্যাঁ, অর্থাৎ 11 এর থেকে ছোট যেগুলা তার জন্য লিমিটের মান পাওয়া যাচ্ছে না, কিন্তু 11 অথবা তার চেয়ে বড় যদি হয় তাহলে মান আমরা পাবো। এইভাবে যদি আমরা আরো ওই যে বললাম এপসিলনের মান যদি 0.01 ধরি তাহলে 1/100, তার মানে আরো দূরে যেয়ে আমরা মান পাবো। তাহলে সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। আমরা বলেছি কত এখানে নোটেশনটা হলো ফর অল এপসিলন গ্রেটার দেন 0। হ্যাঁ, এপসিলনের মান যে কোনো মান হতে পারে, কিন্তু বলা হচ্ছে কি there exist m belongs to n, কিন্তু এই mটা নির্ভর করবে কার উপর, কার মানের উপর, এই এপসিলনের মানের উপর, যেটা আমরা এক্সাম্পল থেকে দেখতে পারলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে আসি এরপরে আমরা আর হয়তো বেশি পড়াতে পারবো না, আর এরপরে হলো কনভার্জেন্স সিকোয়েন্স। খুব সহজ একটা টার্ম কনভার্জেনের বাংলা হলো অভিসারী, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি কনভার্জেনের এক কথায় বলতে পারি যে সিকোয়েন্সের লিমিটের মান আছে, শুধু আছে এই কথাটা বললে হবে না, আছে এবং সেটা একটা মান হবে, লিমিটের মান থাকবে এবং সে মান কয়টা থাকবে, একটি থাকবে। এই জন্য বলা হয়েছে a sequence Sn is said to be a convergent sequence if limit Sn exists and the limit is finite and unique। তাহলে তিনটা কথা বলা হয়েছে, লিমিট এক্সিস্ট করতে হবে, অর্থাৎ যে সিকোয়েন্সটা নিব তার লিমিটের মান থাকবে, এক নম্বর কথা লিমিটের মান থাকবে। দুই নম্বর কথা লিমিটের মান একটা ফাইনাইট সংখ্যা হবে, লিমিটের মান আমি ইনফিনিটি বাড়ালো, এটা তো এক্সিস্ট করলো না এবং ফাইনাইটও না। তিন নম্বর কথা হলো লিমিটের মান ইউনিক হবে, অর্থাৎ কয়টা মান থাকবে, একটা থাকবে।
হয়তো দেখা গেল একটা সিকোয়েন্স আমি নিলাম, তার দুটো মান আছে, তাহলে সেটা কনভার্জেন্ট না। কনভার্জেন্ট হবে তখনই যদি লিমিটের মান একটা হয় তখন, এবং সেটা ফাইনাইট হবে, হ্যাঁ, তাকে আমরা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। যেমন আমরা এখানে এক্সাম্পলটা দেখতে পারি, হ্যাঁ, এক্সাম্পল হলো 1/n। এটা যদি আমি একবারে এসএন এর লিমিটের, এসএন এর মান হলো 1/n, এটার আমি লিমিট নিলাম, লিমিটের মান কত পাবো? 0 পাবো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এখানে কি লিমিট আছে? দ্যাট ইজ লিমিট এক্সিস্ট করলো, তাহলে আমরা বলবো এক্সিস্ট করলো। 2 নম্বর কথা, এর কি লিমিটের মান আছে? ফাইনাইট মান আছে? আছে। 3 নম্বর কথা, লিমিটের মান কি একটা আছে? সেটাও আছে। তাহলে এই ধরনের সিকোয়েন্সকে বলা হবে convergent sequence. অর্থাৎ a sequence Sn is said to be convergent if limit Sn exists and the limit is finite and unique. হ্যাঁ, অর্থাৎ এটা আমরা একবারে বলতে পারি a sequence Sn is said to be convergent if limit Sn exists and the limit is finite and unique. তাহলে এই এক্সাম্পল দ্বারা বোঝা গেল। তাহলে এর বিপরীত কথা হচ্ছে কি? ডাইভারজেন্ট সিকোয়েন্স। ডাইভারজেন্ট সিকোয়েন্স মানে কি? যে সিকোয়েন্সটা তোমার ফাইনাইট লিমিট থাকবে না, অথবা লিমিটের মান থাকলেও সেই লিমিটের মানটা হবে হয় পজিটিভ প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। যদি এই ধরনের আসে তাহলে আমরা তাকে কি বলবো? ডাইভারজেন্ট সিকোয়েন্স। এক কথা বলতে পারি সিকোয়েন্স Sn is said to be divergent sequence if limit Sn is not finite or limit Sn is equal to plus infinity or minus infinity. যেমন আমরা এখানে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এখানে এক্সাম্পলটা হলো Sn is equal to 3 স্কোয়ার, বা অর্থাৎ nতম পদ হলো 3 টু দি পাওয়ার n। এর যদি আমরা লিমিট নেই, লিমিটের মানটা ইনফিনিটি আসে, তাকে বলা হবে ডাইভারজেন্ট সিকোয়েন্স। তাহলে আজকে আমাদের আর সময় নেই, আশা করি যেটুকু বললাম কিছুটা অনুধাবন করতে পেরেছো। পরবর্তী ক্লাসে যদি পাওয়া যায় তাহলে আশা করি আমরা এর নেক্সট কি হয় সেটা পড়াবো। আশা করি তোমরা একটু বই দেখবা, রিয়েল অ্যানালাইসিসের যে কোনো বই যদি দেখো তাহলে তোমাদের ধারণাটা একটু ক্লিয়ার হবে। সিকোয়েন্স চ্যাপ্টার একটু দেখবা। আশা করি সবাই এই স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশা রাখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।